সজীব ভুইয়া এবং মাহফুজ আলম দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেওয়ার ২৪ ঘন্টাও না পেরোতেই এবং তাদের পদত্যাগপত্র আসলে কার্যকর হওয়ার আগেই, কারণ কার্যকর হবে তফসিল ঘোষণার পর, সেটা সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছিল, তার আগেই রাস্তায় জনতা, ছাত্র জনতার ব্যানারে নেমে পড়েছেন একদল যারা কিনা চাইছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের সম্পদের বিবরণ সরকার তুলে ধরুক এবং তাদের মন্ত্রণালয়গুলোর দুর্নীতির বিচার হোক। এই অবস্থায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলমের কি উপায় হবে সরকার থেকে তারা যখন সত্যি বেরিয়ে পড়বেন, মানে তফসিল ঘোষণা হওয়া মাত্র তারা যখন একদিকে কোনো দলের ছত্রছায়ায় নেই, ঠিক তেমনি যখন তারা সরকারের ছত্রছায়াও থাকবেন না, সরকারি গাড়ি বাড়ি এবং নিরাপত্তা কিছুই তাদের সঙ্গে থাকবে না, তখন কি উপায় হবে এদের? সরকারকে কি সত্যি ব্যবস্থা নিতে হবে? সরকার ব্যবস্থা নেবেন এই প্রস্তুতি কি সরকারের এরই মধ্যে আছে? এটা কি একটা নাটকের অংশ? সত্যিকার অর্থেই কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম ২০২৪-এর ছাত্র আন্দোলনের এই দুই ছাত্র নেতা প্রথম বলি হতে যাচ্ছেন ইউনূস সরকারের হাতে এবং তাদের সহকর্মীদের হাতেই? কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরাই আজ দুর্নীতি দমন কমিশনের সামনে নেমে এসেছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের সামনে তারা জড়ো হয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দুর্নীতির তদন্ত চেয়েছেন। দুদকের সামনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় পরিচয় দেওয়া ব্যক্তিরা বলছেন দুদকের সামনে, দুর্নীতি দমন কমিশনের সামনে দাঁড়িয়ে, যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবিতে তাদের এই প্রতিবাদ সমাবেশ এবং তাদের হাতে ছাত্র জনতার প্রতিবাদ সমাবেশ এমন ব্যানার ছিল। অন্যদিকে পল্টনে এক সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়ে যুব অধিকার পরিষদ নামের এক সংগঠন। সেখানে সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেছেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও হবে। খুব স্বাভাবিক যে দুই ছাত্র নেতার ওপরে সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের মনোযোগ ১৭ মাস ধরে এবং এত এত অভিযোগ, তারা এখন কোন দলে জায়গা পাবেন, মানে ঠিক কোন দল দুর্নীতির এত অভিযোগ নিয়ে তাদেরকে জায়গা দেবেন আর তারা নির্বাচনে অংশ নিতে পারবেন? দেখেন কি নাটকীয় সব ঘটনা, মানে যেদিন পদত্যাগপত্র জমা দিল ২৪ ঘন্টা না পার হতেই ছাত্র জনতার ব্যানারে যেমন একদল দাঁড়িয়ে গেল, যুব অধিকার পরিষদের ব্যানারে একদল দাঁড়িয়ে গেল, শুধু তাই নয়, মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনেও আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে একদল এবং তারা আসিফের দালালেরা হুঁশিয়ার, সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এ ধরনের স্লোগান দিতে থাকেন। বিসিবি কার্যালয়ের সামনেও রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ওস্তাদ লোক, সরকারের তরফে সেপ্টেম্বর মাস থেকে যে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দিক থেকেও এই দুই ছাত্র উপদেষ্টার প্রতি নির্দেশনা ছিল যে তারা যাতে সরকার থেকে সরে যান, সেটা কিন্তু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। সরকারও এই দুই ছাত্র নেতার দায় আর নিতে চাইছিলেন না। মাহফুজ আলম তো প্রকাশ্যে অনুষ্ঠানে বসেই বলেছেন যে কালকেও আমার চাকরি চলে যেতে পারে, প্রতিদিনই শুনি যে আমাদেরকে আর রাখা হবে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম কি কি করেছেন গত ১৫ মাসে, সেটার খতিয়ান শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরতে শুরু করেছে। যেমন ধরেন প্রথম আলো, যে প্রথম আলো কিনা এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জীবনী প্রকাশ করেছে, কি জন্মভূমি না মৃত্যু নামে তার আত্মজীবনী প্রকাশ করলো ২০২৪-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে এবং সেখানে তার ভূমিকা নিয়ে। সেই প্রথম আলো এখন বলছে যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছর নভেম্বরে, সেটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তাকে দেওয়া হয়েছিল সাবেক অ্যাটর্নি জেনারেল, একজন বর্ষিয়ান ব্যক্তি
AF হাসান আরিফকে সরিয়ে। প্রথম আলো কিন্তু এ বিষয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের আগে কিংবা তারা যখন তার জীবনী প্রকাশ করছিল তখন এ বিষয়ে কোনো মন্তব্য করে নাই। দেখেন প্রত্যেকটা ঘটনা একটার সঙ্গে আরেকটা কি ধরনের একেবারে সুতায় গাথা বলে মনে হচ্ছে। এরা পদত্যাগ করলেন এবং সকল রকম অভিভাবক এবং সমর্থক শূন্য হয়ে পড়লেন। যে আশঙ্কা, যে ধারণা আমরা আগেই করেছিলাম। প্রথম আলো বলছে যে বাংলাদেশে দীর্ঘদিনের রেওয়াজ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ক্ষমতাসীন দলের মহাসচিব বা সাধারণ সম্পাদককে, যাতে তারা দলীয় নেতাকর্মীদেরকে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আর্থিক সুবিধা দিতে পারেন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার কাকে সুবিধা দিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসালো? তার তো সুবিধা দিতেই তাকে বসানো হয়েছিল। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অবাধে অঢেল সম্পদ তার নেতাকর্মী তো নয়, তার একদল সমর্থক তৈরিতে ব্যবহার করেছেন। তিনি প্রকল্পের পর প্রকল্প নিয়েছেন, এমনকি ধরেন রিক্সা প্রকল্প দিয়েছেন বুয়েটে, যে তারা রিক্সা তৈরি করবে, এরপরে সেই রিক্সা চালানো শেখাবে, এই বলেও তো অনেক ছাত্রদের তিনি নিয়োগ দিয়ে দিয়েছেন এক প্রকল্পে। এমন করে করে তো তিনি নিজের দায়িত্বে স্থানীয় ক্রীড়া যুব মন্ত্রণালয় থেকে এমনকি অস্ত্র প্রশিক্ষণও দিয়েছেন প্রায় 10,000 তরুণ তরুণীকে। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার শুধু প্রকল্প তো নয়, তিনি যে অবাধে অঢেলে টাকা বিতরণ করছিলেন, অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছিলেন এবং সেখান থেকে সুবিধা নিচ্ছিলেন, এই খবরগুলো কিন্তু প্রথম আলোর মতো পত্রিকা এর আগে মুখ ফুটে বলার সাহস করে নাই। শুধুমাত্র জন্মস্থান কুমিল্লায়, যেই মুরাদনগর থেকে আসিফ মাহমুদ প্রথমে ভেবেছিলেন নির্বাচন করবেন, সে কারণে সেই জায়গায় তিনি গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে 2,400 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছেন এবং এ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় মুরাদনগরে, যেটা প্রায় 450 কোটি টাকার বেশি। এবং তারপর প্রথম আলো লিখছে যে ঢাকা 10 আসন যেখান থেকে তিনি নির্বাচন করবেন, যেখানে পরে তিনি ঠিক করেন যে মুরাদনগরে আর করবেন না, ঢাকা 10-এ করবেন, সেখানেও তিনি 274টি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে 145টি প্রতিষ্ঠানই ঢাকা 10 আসনের অন্তর্ভুক্ত এলাকা। এরপরে আরো অনেক বিতর্কিত প্রকল্পের কথা বলেছেন। আর এপিএস মোয়াজ্জেমের কথা তো না বললেই নয়। এপিএস মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা তার হাতিয়ে নেওয়ার ফলে মে মাসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে কাজ থেকে সরিয়ে দেন। এখন যে ছাত্র জনতা নেমে এসেছে, তারা প্রশ্ন করছে দুদক কেন এপিএস মোয়াজ্জেমের বিষয়টি তদন্ত করছে না। দেখেন সেপ্টেম্বরে যখন ইউনূস সাহেব পর্যন্ত আসিফ মাহমুদদেরকে সরে যেতে বলেছেন, তারপরেই কিন্তু অক্টোবরে দেখবেন যে দুদকের পক্ষ থেকে কেন এই তদন্ত এগোনো হচ্ছে না, এই নিয়ে যুগান্তর সহ বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম খবর করে। সেখানে দুদকের কর্মকর্তার বরাতে পত্রিকাগুলো লেখে যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে, এপিএস এর পক্ষে উপদেষ্টা না জানলে কিছু করা সম্ভব নয়, সে কারণে তারা এই তদন্ত করছে না। এখন প্রথম আলো এটাও মনে করাচ্ছে যে বিসিবির সামনে কেন এই আন্দোলন। দেখেন এই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটাকেও পুরোপুরি কুক্ষিগত করে ফেলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়ামন্ত্রী হিসেবে। তিনি নিজের মতো করে জেলা ও বিভাগের কাউন্সিলর নিয়োগ করেছেন। ক্রিকেট বোর্ডের পরিচালক নিয়োগ পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে এসেছে। যাদের তিনি প্রয়োজন মনে করেছেন তারাই পরিচালক নির্বাচিত হয়েছেন। অন্য পত্রিকায় দেখছিলাম ওই যে ওয়েস্টিন, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথায় কথায় খেতে যান, সেই ওয়েস্টিনের প্রধান নির্বাহীকেও কিন্তু এই ক্রিকেট বোর্ডে একটা পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয়, অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিরাতে বিরাট বিলাসবহুল ভিলা কিনেছেন। মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এর চেয়ে অনেক ছোট, তবে তিনিও তার ভাইকে, যিনি কিনা আবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য পদ দিয়েছেন। উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব আলম ব্যাপক সম্পদ গড়েছেন এবং মাহবুব আলম সেসব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন। এসব অভিযোগও কিন্তু গত কয়েক মাসে ছিল। মাহফুজ আলম বড় বড় অনেক কথা বলেছেন বটে, কিন্তু মাহফুজ আলম সাংবাদিক সুরক্ষা
সুরক্ষা আইন কিংবা ওই যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এসব বাস্তবায়ন করে যেতে না পারলেও দুটো বেসরকারি টেলিভিশনের লাইসেন্স